নমস্কার। আজকে আবারও আমরা চলে এসেছি নতুন ও সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প নিয়ে। আমাদের চ্যানেলে নানা স্বাদের গল্প আপনারা শুনে থাকলেও এবারের গল্পটি মূলত হাস্যরসাত্মক। আজকের গল্প মৃত্যুঞ্জয়ের মৃত্যু সংবাদ। রচনা করেছেন সৌরভ মুখোপাধ্যায়। তার জন্ম হয় 1973 সালে। আবাল্য গ্রামেই মানুষ তিনি। ইংরেজি পড়ান গ্রামেরই এক স্কুলে। বড়দের ও ছোটদের জন্য তিনি লিখেছেন গোটা 15 উপন্যাস, শতাধিক গল্প ও কিছু প্রবন্ধ নিবন্ধ। আলস্যপ্রিয় এই লেখক তাতেই মোটের উপর তৃপ্ত। আমরা আশা করব আমাদের আজকের প্রচেষ্টাটি আপনাদের ভালো লাগবে এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটি মার্জনা করবেন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মৃত্যুঞ্জয়ের মৃত্যু সংবাদ। সকাল 8:45। অফিস বেরোবো বলে স্নান করতে ঢুকেছি। বাথরুমের দরজাটা বন্ধ করার আগেই ল্যান্ডফোনটা ঝনঝন করে বেজে উঠল। ল্যান্ডফোনে আজকাল খুব কম লোকেরই ফোন আসে, এখন সকলেরই মোবাইল। ব্যতিক্রম অবশ্য আমার 88 বছর বয়সী মেজো জ্যাঠা মতিলাল সমাদ্দার এবং তার সুপুত্র গণেশচন্দ্র। ওনারা কিছুতেই মুঠোফোনের দাসত্ব করবেন না। আচ্ছা, মেজো জ্যাঠা না হয় সেকেলে মানুষ, মডার্ন টেকনোলজিতে অভ্যস্ত নয়, মোবাইলের বাটন টিপতে অসুবিধা হয়, সেসব নয় মানা গেল। কিন্তু গণেশ একটা জোয়ান লোক, আমারই বয়সী, তারে কি বাতিক? ক্যান্সারের ভয়ে বিশ্বব্রহ্মাণ্ডের 70% জিনিস সে তার দৈনন্দিন জীবনযাত্রা থেকে বাদ দিয়ে দিয়েছে। রঙিন মিষ্টি খেলে পেটে ক্যান্সার, পারফিউম শুকলে নাকে ক্যান্সার, ক্রিম মাখলে স্কিন ক্যান্সার, মোবাইল ইউজ করলে ব্রেনে ক্যান্সার, টিভি দেখলে চোখে ক্যান্সার, আর রেডিও শুনলে কানে ক্যান্সার, এই দুটোই বোধহয় বাকি। ফলে মেজো জ্যাঠা আর গণেশ এই দুজন শুধু ল্যান্ডলাইনের খদ্দের রয়ে গেছে এখনো, এই স্পেস ওডেসির যুগেও। ফোনটা ধরলাম, মেজো জ্যাঠার গলা। আমাদের ফ্যামিলির ফার্স্ট উইকেট পড়ে গেল রে বাচ্চু। একটু ধরা ধরা কাঁপা কাঁপা শোনালো কথাগুলো, কিন্তু বক্তব্যটা প্রথম চোটে ধরতে পারলাম না। মেজো জ্যাঠা ডিরেক্ট প্রসঙ্গে আসার আগে একটু ধোঁয়াটে ভূমিকা করেন বরাবর, আর পৃথিবীর যাবতীয় ব্যাপারকে ক্রিকেটীয় রেফারেন্স দিয়ে ব্যাখ্যা করা মেজো জ্যাঠার একটা মুদ্রাদোষ। শরীর কেমন আছে জিজ্ঞাসা করা হলে জবাব দেন, ভারতের রান সংখ্যা যেমন আগের ওভারে যা ছিল এখনো তাই। একবার টাইফয়েডে মরমর হয়েছিলেন, তারপর বলতেন, সেকেন্ড স্লিপে ক্যাচ উঠেছিল, ধরতে পারিনি। ফার্স্ট উইকেট ইমেজারি আড়লে মুদ্রা কথাটা কি? আর গলাটাই বা এরকম সিরিয়াস কেন মেজো জ্যাঠার? ভাবতে ভাবতে আচমকাই আমার বুকের ভেতরটা একবার ছ্যাঁত করে উঠল। কথাটা বড় জ্যাঠাকে নিয়ে নয় তো? আজ 5 দিন হলো বড় জ্যাঠা হাসপাতালে ভর্তি রয়েছেন। শ্বাসকষ্টের ক্রনিক সমস্যা, মাঝে মাঝেই অ্যাডমিট হতে হয় বড় জ্যাঠাকে। 8-10 দিন থেকে তারপর দিব্যি ফিরেও আসেন গটগট করে। বড় জ্যাঠার নাম মৃত্যুঞ্জয়। নামকরণের সার্থকতা প্রমাণ করতে করতে অবলীলায় 92 বছর ক্রস করে ফেলেছেন। ওই শ্বাসকষ্টটুকু ছাড়া বিরাট কিছু অসুস্থতা নেই। সেঞ্চুরিটা মোটের ওপর নিশ্চিত বলেই ধরে রেখেছি আমরা। বিয়ে থা করেননি, নানা রকম সমাজসেবা করেছেন সারা জীবন। জ্ঞান হয়ে থেকে দেখে এসেছি বড় জ্যাঠার অগুন্তি পোর্টফোলিও। অমুক ক্লাবের প্রেসিডেন্ট, তমুক সমিতির জয়েন্ট সেক্রেটারি, বারোয়ারি কমিটির আহ্বায়ক, ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা। বয়সের কারণে এখন আর পেরে ওঠেন না, কিন্তু বিস্তর লোককে 8 বছরের অগ্রিম নেমন্তন্ন করা আছে। সেঞ্চুরি সেলিব্রেশনটা জমাটি হওয়া চাই। পরশুদিনও হাসপাতালে দেখে এসেছি বড় জ্যাঠাকে। সত্যি বলতে কি, বড় জ্যাঠাকেই এখনো আমরা সকলে হেড অব দ্য ফ্যামিলি বলে মানি। চাকরির দায়ে আমরা দেশের বাড়ি থেকে যতই দূরে থাকি, মনের বাঁধন এখনো আটোসাটো। আর গণেশচন্দ্র থাকাতে আমরা পরম নিশ্চিন্ত। মোবাইল ব্যবহার করে না বলে যতই আমরা গজগজ করি, হাসপাতালে ডিউটি দিতে কিন্তু তার জুড়ি মিলবে না। দুবেলা বাড়ির ফ্রেশ খাবার পৌঁছে দেওয়া থেকে ডাক্তারদের সঙ্গে কথা বলা, ওষুধ কিনতে দৌড়ানো, গণেশ বরাবর এসব কাজে এক্সপার্ট। ফলে বড় জ্যাঠা হাসপাতালে থাকলেও তাকে নিয়ে খুব একটা উদ্বেগে থাকতে হয় না আমাদের। মেজো জ্যাঠার ফেস ধার করে বলতে হয়, বড় জ্যাঠার আয়ু হচ্ছে গাওস্করের ব্যাটিংয়ের মতো। খেলা শুরুর পর ধীরে সুস্থে বাজার ঘুরে চুনো মাছ বেছে গুছে নিয়ে এসো, দেখবে 7 উইকেট পড়ে গেছে, কিন্তু বেটে ওপেনার ক্রিজে মজুত। কিন্তু আজ সকালের ফোনে মেজো জ্যাঠার উপমাটি আমাকে ভয় পাইয়ে দিল। আমার গলাটাও কেঁপে গেল একটু। জিজ্ঞেস করলাম, কি কি বলছো মেজো জ্যাঠা?
আমার আশঙ্কা সত্যি প্রমাণিত করে মেজো জ্যাঠার দীর্ঘশ্বাস জড়িত উত্তর ভেসে এলো। বর্দা আউট, সেঞ্চুরিটার হলো না রে। তুমি খবরটা পেলে কোত্থেকে? গণেশ সকালে হাসপাতালে গেছে, ওখান থেকে ফোন করেছিল এইমাত্র। কি বললো? যা বলার তাই বললো। মেজো জ্যাঠা আবার ফোঁত করে একটা নিঃশ্বাস ফেললেন। আমি জিজ্ঞেস করলুম, কিরে কি খবর? বলল, বড় জ্যাঠার নেই। কখন, মানে কটার সময় হলো, কিছু শুনলে? হ্যাঁ, তাও জিজ্ঞেস করেছিল। বলল শেষ নিঃশ্বাস সকালেই ছেড়ে দিয়েছে। আমি কি তাহলে এখনই একবার হাসপাতালে যাব? গণেশ তো একা, ওর তো একজন দুজন হেল্পিং হ্যান্ডস লাগবে। আমি বলেছিলাম রে, বলল ও একাই বডি নিয়ে আসছে, কোনো লোক পাঠাতে হবে না। তুই বরং অন্য একটা কাজ কর বাচ্চু, খবরটা একটু এদিক ওদিক জানিয়ে দে বাবা সবাইকে। আমার কাছে সবার নম্বরও নেই, আর বারবার ডায়াল করে একই খবর আওড়াতে ভালো লাগছে না। তুই ইনফর্ম কর, বিশেষ করে তোর ইতু পিসি, কাটু কাকা, ভানু জ্যাঠা, পাঁচু জামাইবাবু, তারপর গোড়া, শঙ্কর, এরা সব। ঠিক আছে, তুমি ব্যস্ত হও না, আমি একধার থেকে সবাইকে খবর দিয়ে দিচ্ছি এক্ষুনি। ফোন নামিয়ে রেখে আমি মোবাইল নিয়ে বসলাম। 92 বছরের মানুষের মৃত্যুতে বিপুল কোনো শোকের ধাক্কা লাগে না, তবু কেমন একটা ব্যথায় বুকটা মুচড়াচ্ছিল। সেঞ্চুরিটা নিয়ে খুব অপটিমিস্টিক ছিলেন বড় জ্যাঠা। মানুষের কত আশা অপূর্ণ থেকে যায়। সংক্ষিপ্ত একটা টেক্সট মেসেজ লিখলাম, তারপর যাদের যাদের জানানোর কথা প্রত্যেকের সেল নাম্বারে পাঠিয়ে দিলাম। মুহূর্তের মধ্যে খবর চলে গেল দূর দূরান্তে। এবার আমাকেও তৈরি হতে হয়। অফিসে জানিয়ে দিলাম আজ ছুটি নিচ্ছি। দেশের বাড়িতে পৌঁছাতে 8 ঘন্টা লাগবে। পৌঁছে একটু ঘাবড়েই গেলাম। গণেশ এখনো বডি নিয়ে এসে পৌঁছায়নি, কিন্তু অন্যরা ইতিমধ্যেই উপস্থিত। উড়ি বাস, এই তো দেখছি রীতিমতো মেগা ইভেন্টের ভিড়। পাশের মাঠে 6-7টা গাড়ি দাঁড়িয়ে, তার সঙ্গে গোটা আষ্টেক বাইক। মৃত্যু সংবাদ শুনলে আজকাল লোকে আর পাবলিক ট্রান্সপোর্টের ভরসায় থাকে না, নিজস্ব গাড়ি কিংবা ট্যাক্সি করে দ্রুত পৌঁছে যায়। সব দূরের আত্মীয় এসে পড়েছেন। কোন্নগর থেকে ইতুপিসি, কসবা থেকে পানু, জাঙ্গিপাড়া থেকে পাঁচু জামাইবাবু, সল্টলেক থেকে গোড়াদা, সকলেই সপরিবার। আরও সব আসছেন একের পর এক, কাটু কাকা, রাঙা বৌদি, সরলা কাকিমা, ভানু জ্যাঠা। মাঠে গাড়ি রাখার জায়গা নেই আর, বাড়ির মধ্যেও নড়াচড়ার স্পেস কমে আসছে। সব ঘরই ভর্তি, দালানে অবধি ঝাঁসা লোকজন। বাচ্চা বাচ্চারা এর মধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে, চেঁচাচ্ছে, লাফাচ্ছে, কুড়কুড়ে খাবো, আইসক্রিম দাও, ক্রিকেট খেলবো বলে বাড়ি মাথায় করছে 8-10টা বিচ্ছু। বড়রাও কম যায় না, সবাইয়েরই কিছু না কিছু বলার আছে দেখছি। হয় পরামর্শ, নয় স্মৃতিচারণ, নয়তো দুঃখ প্রকাশ। একসঙ্গে গল গল করে বকে চলেছে 40-50টা লোক। আর এসবের মাঝখানে আমার বাবা ও মেজো জ্যাঠা, 2 ভাই বোম হয়ে বসে রয়েছেন চুপচাপ। গোটা বাড়িটা ফুল আর ধূপের গন্ধে মম করছে। প্রত্যেকেই যেন অন্যদের টেক্কা দেবে বলে বিপুলতর পরিমাণ ফুলমালা নিয়ে হাজির। কাটু কাকা প্রায় দোকান খালি করে রজনীগন্ধার স্টিক এনেছেন। সরলা কাকিমা যতগুলো গোড়ের মালা এনেছেন তাতে গোটা 6-7 মৃতদেহ সাজানো যায়। ইতুপিসি, রাঙা বৌদিরাও নিয়ে এসেছেন গাড়ি বোঝাই জুই, গন্ধরাজ, শ্বেতপদ্ম। এর মধ্যেই টেবিলের ওপর বড় জ্যাঠার একটা বাঁধানো ছবি সেট করে কেজি 2 ফুল তার ওপর চাপিয়ে দিয়েছে কে যেন। পাশে গন্ডাকতক ধূপ, নানান ধরনের ধূপের ফ্লেভার, তার সঙ্গে এত লোকের ঘামের গন্ধ, প্লাস বিভিন্ন ব্র্যান্ডের দেশি বিদেশি ডিও পারফিউমের চড়া সুবাস এবং স্তূপীকৃত ফুলের 5 মিশেলি সৌরভ। গোটা বাড়িটা একটা গন্ধমাদন হয়ে উঠেছে, দম একেবারে আটকে আসার জোগাড়। এর মধ্যে আবার শুরু হয়ে গেছে শোকের কম্পিটিশন। ইতুপিসি এ বিষয়ে অল টাইম চ্যাম্পিয়ন। বাড়ির চৌকাঠে পা রেখেই একেবারে ছায়াদেবী স্টাইলে মুখের রেখাগুলো কাঁপিয়ে বলেই আঁচল চাপা দিলেন। জন্ম থেকেই দেখে আসছি যে কোনো শোকের বাড়িতে ঠিক এই একরকম স্টক এক্সপ্রেশন দিতে পারেন পিসি। তবে আজ একটা নতুন জিনিস টের পাওয়া গেল বটে। ইতু পিসির কম্পিটিটর তৈরি হয়ে গেছে।
সরলা কাকিমা একদম সেই গাড়ির দরজা খোলার সময় থেকে কান্না স্টার্ট করেছেন, আর এমন একটা সুরেলা টোন বানিয়েছিলেন যে সকলে একবার ঘুরে তাকাতে বাধ্য। রাঙা বৌদিও মাঝখানে ও বড় জেঠু গো, তুমি যে কাঁচাগোল্লা খেতে চেয়েছিলে বলে একটা ধর্তাই নিয়েছিল, কিন্তু সেইদের কাছে কিছুই না। ওদিকে নানা সমিতি সংগঠনের লোকজনও হাজির। ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট কিশোরীলাল সাহু আর নবজীবন সংঘের সেক্রেটারি হুতাশন হালদারের মধ্যে জোর তর্কাতর্কি। ব্যবসায়ী সমিতি 2.5 মণ চন্দন কাঠ আর 9 কেজি বিশুদ্ধ গব্যঘৃতের ব্যবস্থা করে ফেলেছেন, কিন্তু হুতাশনের দাবি পরিবেশপ্রেমী মানুষ মৃত্যুঞ্জয় সমাদ্দার সর্বদা বৈদ্যুতিক চুল্লিরই পক্ষপাতী ছিলেন। একটি গাছ একটি প্রাণ শীর্ষক সেমিনারে তিনি এ বক্তব্য রেখেছেন বহুবার। মতবিরোধ প্রায় হাতাহাতির পর্যায়ে যাচ্ছে। ঠিক এরকম সময় বিকট শব্দে খোল করতাল সহযোগে হরিনামের দল এসে পৌঁছালো। বারোয়ারি কমিটি তাদের প্রাক্তন আহ্বায়ককে শেষ শ্রদ্ধা জানাতে নাম সংকীর্তনের আয়োজন করেছে। পল্লী উন্নয়ন পর্ষদের তরফ থেকে বড় বড় কাগজে পোস্টার লেখা আরম্ভ হয়ে গেছে। জনদরদি সমাজসেবী মৃত্যুঞ্জয় সমাদ্দারের অকাল প্রয়াণে আমরা শোকাহত। গোড়াদা আমার কানের কাছে একটু ফিসফিস করে বলল, 92 বছর বয়সে অকাল প্রয়াণটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? মোড়ের মাথায় আবার একটা ট্যাক্সি ঢুকছে। আমি গোড়াদাকে বললাম, আবার কারা আসছে বলো তো? দূরের লোক সবাই তো এসে গেছে মোটামুটি। গোড়াদা বলল, আর এদিকে গণেশটা যে এতক্ষণ ধরে কি করছে জানার উপায় নেই। বেটা এত গোয়ার কিছুতেই মোবাইল নেবে না তবু। বলতে বলতে ট্যাক্সিটা সোজা এসে পৌঁছে গেল বাড়ির দোরগোড়ায়। এবং ট্যাক্সির দরজা খুলে মাটিতে পা রাখলো। এ কি, এ যে গণেশচন্দ্র! গোড়াদাও আমারই মতো হতভম্ব। গণেশ কি ট্যাক্সি করে ডেড বডি নিয়ে এলো নাকি? কি জানি, হয়তো সববাহী গাড়ি টাড়ি পাইনি, তাড়াহুড়োর মাথায় যেভাবে পেরেছে। আমি এগোতে এগোতে বললাম, চলো চলো, নামাতে হবে তো ধরাধরি করে। তাই বলে ট্যাক্সিতে মরা? ছি ছি, গণেশটার কাণ্ডজ্ঞান নেই। বলে পা বাড়াতে যাচ্ছিল গোড়াদা, কিন্তু একটা পা তুলেই সে থমকে গেল। আমিও হাঁটা আর বন্ধ করতে পারলাম না। ধরাধরির কোনো প্রয়োজনই নেই। রীতিমতো স্টেডি পা ফেলে ট্যাক্সি থেকে নামছেন তিনি, সশরীরে এবং সদর্পে। হ্যাঁ, কোনো ভুল নেই, আদি অকৃত্রিম মৃত্যুঞ্জয় সমাদ্দার, হেড অব দ্য ফ্যামিলি, 92 বছরের যুবক। গাড়ি থেকে নেমে চারপাশের পরিস্থিতি দেখে একটু বিহ্বল মতো হয়েছেন বটে, কিন্তু মিনিট দুয়েকের মধ্যেই অট্টহাস্যে ফেটে পড়েছেন। কিরে, একেবারে স্বর্গের রথ নিয়ে হাজির হয়েছিস দেখছি সবাই। হা হা। আর বাকিরা, সমবেত শোকাতুর গুণগ্রাহীর দল, তাদের কি অবস্থা? ইংরেজিতে বলতে গেলে ডাম্বফাউন্ডেড। গুপির গান শুনে যেরকম নড়তে ভুলে যেত লোকে, অবিকল সেইভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে প্রত্যেকে। ইতুপিসি থেকে কিশোরীলাল, পোস্টার লিখিয়ে থেকে হরিনাম সংকীর্তনকারী, সবাই। কিন্তু এত বড় গোলমালটা পাকালো কে? প্রথমেই আমার দিকে 50টা আঙুল উঠে যায়। মেসেজটা আমিই পাঠিয়েছি সকলকে। আমি তোতলাতে বলি, আমাকে তো মেজো জ্যাঠা ফোনে বললেন। মেজো জ্যাঠা তার পুত্রের দিকে ফিরে সরোষে বললেন, এই যে, এই ছেলেই তো যত নষ্টের গোড়া। ওই তো হাসপাতাল থেকে জানালো। স্প্রিং এর মতো লাফিয়ে ওঠে গণেশ। আমি বললাম বড় জ্যাঠা মারা গেছেন? কি যাতা বলছো তুমি বাবা? বলিসনি তুই? ফোনে আমি যখন তোকে জানতে চাইলুম কি খবর রে, তুই বললি না বড় জ্যাঠা আর নেই। ফের একবার তোলপে উঠতে গিয়ে হঠাৎ 1 সেকেন্ডের জন্য থমকে যায় গণেশ। নিষ্পলক চোখে তাকিয়ে থাকে মেজো জ্যাঠার কানের দিকে। ঠান্ডা গলায় বলে, বাবা, তুমি কি সকালে হিয়ারিং এরটা কানে লাগাওনি? মেজো জ্যাঠা একটু ঘাবড়ে যান এবার। কেন? হিয়ারিং এজের কথা এখন আবার উঠছে কেন? গণেশ চেঁচিয়ে বলে, তোমাকে তো ডাক্তারবাবু বলেছেন সবসময় এটা ইউজ করতে। তুমি যে মাঝে মাঝে একাত্তর ওয়ার্ড অস্পষ্ট শোনো, নিজে জানো না সেটা? মাথা চুলকে মেজো জ্যাঠা বলেন,
তা অবশ্যই, কিন্তু আজ ফোনে তাহলে কি বলেছিলি তুই? আমি তো শুনলুম বড় জ্যাঠার নেই। আমি বলেছিলাম কষ্টটা আর নেই, মানে শ্বাসকষ্টটা। তারপরও তো আমি জিজ্ঞেস করলুম কখন হলো, তুই বললি সকালেই শেষ নিঃশ্বাস ছেড়ে দিয়েছেন। শেষ নিঃশ্বাস? গণেশ নিজের কপালে একটা ঘুষি ঠোকে। ও ভগবান, আমি তো ডাক্তারের নাম বলেছিলাম। সকালে ডাক্তার ছেড়ে দিয়েছেন, ডাক্তার এস বিশ্বাস। তুমি শুনলে শেষ নিঃশ্বাস? ছি ছি, কি কেলেঙ্কারি। মুখটাকে বাংলার পাঁচের মতো বানিয়ে মেজো জ্যাঠা শেষবারের মতো মিউ করে বললেন, তবে যখন বললুম হাসপাতালে লোক পাঠাবো কিনা, তুই যে জবাব দিলি কাউকে লাগবে না, একাই বডি নিয়ে আসতে পারবি। গণেশ একেবারে ফায়ার। বডি বডি বলেছি? বলেছি বাড়ি নিয়ে যাচ্ছি, বাড়ি বাড়ি নিয়ে যাব। সুস্থ হয়ে গেছেন, লোক লাগবে কেন? মেজো জ্যাঠা একদম নির্বাক। মোটামুটি দুটো শিবিরে ভাগ হয়ে গেছে জনতা। একদল বলছে হিয়ারিং এডটা না পড়ে পুরো খিচুড়িটাই মেজো জ্যাঠাই পাকিয়েছেন। অন্য দল অবশ্যই বলছে গণেশের এই বাতিকটাই যত বিভ্রাটের মূলে। ওর সঙ্গে মোবাইল থাকলেই ব্যাপারটা এতদূর পাকতে পারতো না। পাল্টা ফোন করে যে কেউ আসল ঘটনাটা জেনে নিতে পারতো। এর মধ্যে আরামকে দাঁড়ায় গা এলিয়ে দিয়েছেন বড় জ্যাঠা। তৃপ্তির হাসি এসে বললেন, ওরে তোরা এখন চাপানো তোর থামা দেখি, যেই বাঁধিয়ে থাকুক গন্ডগোলটা। দারুণ কাজ করেছে। সেই বিরতি প্রবাদটা শুনিসনি? একটা ফলস মৃত্যু সংবাদ 10 বছর আয়ু বাড়িয়ে দেয় রে। সেঞ্চুরিটা নিয়ে আর কোনো ডাউট রইল না। শেষ হলো আমাদের আজকের গল্প মৃত্যুঞ্জয়ের মৃত্যু সংবাদ। গল্প পাঠে মেজো জ্যাঠার চরিত্রে অর্পণ নন্দী, গোড়াদা অর্ণব কর, গণেশ অমর্ত্য সূত্রধর, ইতুপিসি মহুয়া আশ, রাঙা বৌদি প্রিয়া নন্দী, বড় জ্যাঠা তথা মৃত্যুঞ্জয়ের চরিত্রে রাজেন্দ্র আশ এবং গল্পের পাঠক ও সূত্রধার আমি সৌম্য।